শুরু করতেছি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এখন লিঙ্গ নির্ধারণ পদ্ধতি জানার জন্য আমাদের জানতে হবে আমাদের প্রত্যেকটা কোষ, প্রতিটি কোষ কয়টা ক্রোমোজোম থাকে? প্রতিটি কোষে কয়টা ক্রোমোজোম থাকে? এই তুমি ছিলা না মানে এখানে ছিলা না ছিল আর কি, ক্লাস 10-এর পরও এটা জানতে হবে যে প্রত্যেকটা কোষে 46টি ক্রোমোজোম থাকে। বা আমরা কিন্তু সঠিক যদি জিজ্ঞেস করে যে কেউ সঠিক, তাহলে বলতে হবে 22 জোড়া ক্রোমোজোম। কয় জোড়া? 22 জোড়া ক্রোমোজোম থাকে। আচ্ছা, এখন যখন আমাদের কোষে 22 জোড়া ক্রোমোজোম থাকে তখন আমরা আমাদের কোষগুলোকে বলি কি? ডিপ্লয়েড কোষ। প্রতিটি কোষ বলতে আসলে কোন কোষ? দেহকোষ, জনন কোষে কিন্তু না। দেহকোষে প্রতিটি কোষে কয়টা ক্রোমোজোম থাকবে? আনসার হচ্ছে 46 বা 22 জোড়া। এই 46 জোড়া বা 22 জোড়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অটোজোম, ওই 22 জোড়া না 23 জোড়া ভুল লিখছি তো আমি এখানে। 22 জোড়াকে অটোজোম বলে আর এক জোড়াকে সেক্স ক্রোমোজোম বলে। 22 জোড়া। এখন এই 22 জোড়াকে অটোজোম বলতেছে, বাকি এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। কেন? সেক্স শব্দের অর্থ আবার অন্যভাবে নিবি না, এটা ছোট বাচ্চা তোরা হয়তো অন্যভাবে। সেক্স শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ বা জেন্ডার। আমরা যে জেন্ডার বলি মেল ফিমেল, এই মেল ফিমেলের ইংলিশ শব্দটাই হচ্ছে এটা। এটা হচ্ছে এক জোড়া। এখন এই 22 জোড়া অটোজোমের কাজ কি? এটা হচ্ছে আমাদের দেহ গঠন করে, ভ্রূণ গঠন করে, অর্থাৎ লিঙ্গ ছাড়া আমাদের দেহে যা আছে তার বেশিরভাগই কে? অটোজোম। আবার এমন বলতে পারবি না যে ভাই শুধুমাত্র শুধু লিঙ্গ করে সেক্স ক্রোমোজোম, বাকি সব করে অটোজোম। এটা ভুল কথা। আমাদের শরীরে কিছু কিছু বৈশিষ্ট্য আছে হচ্ছে যারা হচ্ছে সেক্স ক্রোমোজোম কন্ট্রোল করে। যেমন আমার আব্বুর ক্ষেত্রে আছে, আমার আব্বুর ক্ষেত্রে কানে লোম আছে, অনেকের দেখবি কানে লোম আছে। এই কানে লোম থাকে খুব কম মানুষের। এইটার জন্য দায়ী হচ্ছে আবার ওয়াই ক্রোমোজোম। তো আমরা সামনের দিকে এগিয়ে পড়ব। তাহলে দেহ গঠন করা, ভ্রূণ গঠন করা এবং শারীরবৃত্তীয় অর্থাৎ আমাদের বডির যত রকম কাজকর্ম চলে এটাকে বলা হয় শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল। আমরা ঘুমাচ্ছি, খাওয়ার পর এগুলো হজম হচ্ছে, এগুলো সব একসাথে আমরা বলতে পারি কি? শারীরবৃত্তীয় কাজ। ভ্রূণ গঠন করা, ভ্রূণ কি? আমরা যখন জাইগোট তৈরি হয়, জাইগোট যখন আস্তে আস্তে একটা ছোট্ট বাচ্চাতে পরিণত হয় মায়ের পেটের মধ্যে, তখন আমরা তাকে বলি ভ্রূণ। আর এটা হচ্ছে আমাদের কি করবে? লিঙ্গ নির্ধারণ করে। তো এইটা নিয়ে আমাদের এত বিস্তারিত আর পড়ার কোনো দরকার নেই। এটা কেন? এটা অটোজোম। জোম মানে হচ্ছে কোনো একটা বস্তু, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। কারণ আমরা সেক্স ক্রোমোজোমের মধ্যে দেখতে পাই সেক্স ক্রোমোজোম দুই রকম। কি আছে? এক্স এবং ওয়াই। এর মধ্যে দুইটারই বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দেখতে কিসের মতো? এগুলো লম্বা এবং রড আকৃতির। মানে আমরা যে বাসায় বিল্ডিং বানানোর সময় এরকম লোহা ইউজ করি, এগুলোকে তো আমরা রড বলি। এই রডের আকৃতি, ক্রোমোজোমগুলো আকৃতিতে লম্বা হয় এবং রড আকৃতি। আর দুইটার মধ্যে যদি পার্থক্য করতে বলি তখন কীভাবে করব? তখন ওয়াইটা হচ্ছে একটু খাটো হয়। কার থেকে খাটো হয়? এক্স ক্রোমোজোম থেকে খাটো হয়। বুঝা গেল? এখন আমরা হচ্ছে মূলত আজকের যে পড়াটা ওইটাই শুরু করবে যে লিঙ্গ নির্ধারণটা কীভাবে হয়। আমরা যে বললাম আমাদের দেহকোষের মধ্যে ক্রোমোজোম থাকে 46টা। তো এর মধ্যে 22 জোড়া নিয়ে আমাদের কোনো কনসার্ন আজকে না। এই পড়ায় আমাদের কোনো এটার উদ্দেশ্য নেই, এটা নিয়ে কোনো কিছু আলোচনা নেই। আমরা আলোচনা করব শুধুমাত্র যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে, যে যখন পুরুষ মানুষ হয় আর যখন স্ত্রী মানুষ হয়,
পুরুষ মানুষের দেহে ডিপ্লয়েড কোষে থাকে হচ্ছে 22, এভাবে লেখা যায় যে 44টা ক্রোমোজোম প্লাস সেক্স ক্রোমোজোম দুইটাই হচ্ছে XX। আর স্ত্রীদের দেহে 44টা ক্রোমোজোম প্লাস সেক্স ক্রোমোজোম হচ্ছে X এবং Y। বুঝতে পারছো? না সরি, আমি ভুল লিখছি, না XX তো হবে ভুল স্ত্রীর লিখছি, ক্ষেত্রে আর XY হবে পুরুষের ক্ষেত্রে। ভুল লিখছি এই জিনিসটা ভুল লিখছি আমি, সরি এটার জন্য। আচ্ছা, এটা থাকে হচ্ছে কিসের ক্ষেত্রে? পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে। এখন আমি কি করলাম, যেহেতু এটা দুই পাশেই কমন, আমি এটা মুছে দিলাম, 44 এগুলো মুছে দিলাম, 44 এটা মুছে দিলাম। আমরা শুধুমাত্র XY আর XX নিয়ে পড়াশোনা করব। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে পুরুষের দেহকোষ, এটা হচ্ছে স্ত্রীর দেহকোষ। এখন পুরুষ থেকে যখন জনন কোষ সৃষ্টি হয়, জনন কোষ মানে হচ্ছে শুক্রাণু সৃষ্টি হবে, তাহলে আমরা এখানে লিখি জনন কোষ, অথবা এটা ইংরেজিতে বলা হয় কি গ্যামেট। আচ্ছা, গ্যামেট। আমরা জানি জনন কোষ সৃষ্টির সময় যে মিওসিস বিভাজন হয় ওখানে ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যায়। এখন অর্ধেক হয়ে যাওয়ার কারণে কি হইতে পারে, ক্রোমোজোমে হয় Xটা যেতে পারে, না হয় Y যেতে পারে, যে কোনো একটা যেতে পারে। আমি ধরে এটা সম্ভাবনা পড়াচ্ছি। এখন অনেকেই মনে করে কি, আচ্ছা সামনে গেলে পড়বো এই কথাটা, অনেকে কনফিউশনে পড়ে একটা জায়গায়। আমরা ধরে নিব হচ্ছে হয় X আসতে পারে, না হয় Y আসতে পারে। এমন না যে X আসবে Y আসবে একসাথে, এমন না, হয় X আসতে পারে, না হয় Y আসতে পারে। তো আমাদের যখন শুক্রাণু সৃষ্টি হয় তখন 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ অনেক শুক্রাণু সৃষ্টি হয়। তো এর মধ্যে কিছুতে Y থাকে, কিছুতে X থাকে, এটা তো আমাদের ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে কী কী থাকতে পারে। তো একইভাবে যখন স্ত্রী দেহে জননকোষ সৃষ্টি হবে তখন দুইটাই X। এখন ধরে নিলাম আমাদের যে এটাকে বলা হয় F1 যৌন, ধরে নিলাম আমাদের যে শুক্রাণু রাশি ছিল সেটার মধ্যে ছিল হচ্ছে X ক্রোমোজোমটা। আমি বললাম কি, হয় X আসতে পারে, না হয় Y আসতে পারে। ভালো করে কথাটা শুনবা, হয় X না হয় Y। তো ধরে নিলাম X আসছিল, তো ধরে নিলাম X আসছে, আচ্ছা X আসছিল। আবার এদিকে দুইটাই কিন্তু X, তো আমার ধরার কোনো দরকার নেই, Xই আসবে আলটিমেটলি। তো ধরে নিলাম এদিকে X আসছিল, ওইদিকে তো এটা হবে কি XX। এখন আবার কন্যা সন্তান হবে, এটাও XX। এখন ধরে নিলাম হয় Y আসছিল, তো Y আসলে এটা XX, XY, এটা XY, তাহলে এটা হবে কি কন্যা, এগুলো হবে। এখন প্রশ্ন জিজ্ঞেস করবো যে সবাই এখন উল্টা একটা আনসার দিবি, সেটা কি? এই কন্যা স্ত্রী, হ্যাঁ এই কন্যা স্ত্রী লিখছি আমি, কন্যা পুত্র। এখন প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে 4টা যদি সন্তান হয় এদের 2টা কন্যা হবে, 2টা পুত্র হবে, জিনিসটা কি এমন বুঝাইছে? কে কে আনসার দিতে পারবি এটা? হ্যাঁ অথবা না বলেন ভাইয়া। যে এদের বিবাহর পরে যে সন্তানগুলো হবে ওইখানে যদি 4টা সন্তান হয়, এই 4টা সন্তানের মধ্যে 2টা কন্যা হবে, 2টা পুত্র হবে, এটা বুঝাইছে? না, এটা তো জনন কোষের উপর নির্ভর করবে। যদি XY আসে তাহলে পুত্র হবে, আর যদি XX আসে তাহলে কন্যা হবে। ইয়েস, এটা অনেকেই বুঝে না, যে অনেকে মনে করে কি আচ্ছা 4টা বাচ্চা হবে, এর মধ্যে 2টা কন্যা, 2টা না, এটা হচ্ছে পসিবিলিটি। হয় 2বার কন্যা হওয়ার পসিবিলিটি 50%, পুত্র হওয়ার পসিবিলিটি উপর নির্ভর করবে। গুড, এটা বুঝতে পারলে আমার কোশ্চেনটা আর করতে হবে না। বাকিরা বুঝছস কিনা বল। তৃষা তো বুঝছে, বাকিরা? আচ্ছা, কখনো বলিস না যে না ভাইয়া 4টা জন্ম নিবে, এর মধ্যে হচ্ছে যে 2টা কন্যা 2টা পুত্র, এরকম হলে তেমন হয়তো যাদের 4টা বাচ্চা আছে তাদের সবাই তার মধ্যে তারা নির্ভর, মানে তারা তো একদম কনফার্ম বলতে পারবে যে না ছেলে মেয়ে 2টাই হবে, এটা বলতে পারবে, কিন্তু তো পসিবিলিটি না। আচ্ছা, এখন হচ্ছে যে আধুনিক যখন যুগ চলে আসে তখন আমরা দেখে ফেলতে পারি, যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন বলে দিতে পারে আসলে এটা কি পুত্র নাকি কন্যা। মানে এখন আধুনিক যুগ, সব কিছু দেখা যায়, ওদের ক্রোমোজোম সংখ্যাটা ধরো, ক্রোমোজোম সংখ্যাটা দেখে ফেলা যায়, ক্রোমোজোমের মধ্যে কি আছে এগুলো দেখে ফেলা যায়, তো বলে দেওয়া যায় হচ্ছে এটা পুরুষ হবে নাকি কন্যা হবে। আগে তো এগুলো বলা যাইতো না, যখন প্রাচীন যুগ করার সময় বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, জমজ বাচ্চা জিনিসটা বুঝবা তোমরা কেউ? জমজ বাচ্চা জিনিসটা কি বুঝতে চাও?
জি ভাইয়া, এটা আমারও একটা কোশ্চেন যে আচ্ছা ঠিক আছে। কিভাবে একই হয়, ছেলে হলে ছেলে দুটো জমজ হয়, মেয়ে হলে মেয়ে। আচ্ছা দেখি, যমজ দুই প্রকার হয়। আচ্ছা আমি যমজ এক্সট্রা পড়াচ্ছি। যমজ হয় দুই প্রকার, একটা বলা হয় আইডেন্টিক্যাল, আর একটা হচ্ছে আনআইডেন্টিক্যাল বা আনআইডেন্টিক্যালি। মানে একটাতে দেখবো হচ্ছে তাদের লিঙ্গটাই আলাদা হয়, দুইটা এমন হইতে পারে যে একটা মেয়ে একটা ছেলে, বা এইভাবেই আরেকটা হইতে পারে যে দুইটাই ছেলে কিন্তু তাদের মধ্যে কোনো মিল পাচ্ছ না। এমন কিছু হয় যাদের হচ্ছে ধরো দুইটাই ছেলে, দুইটাই দেখতে কীরকম, তাদের কথাবার্তা শুনতে দেখবে কীরকম, আবার দুইটাই মেয়ে, তাদের সব কিছু কেন হয় এটা? এটা হয় ধরো আমরা জানি আমরা তৈরি হয় একমাত্র একটা জাইগোট থেকে। আমরা কোত্থেকে তৈরি হই? জাইগোট থেকে। আমি এখান থেকে একটা পূর্ণ মানুষে পরিণত হই, এটা আমি হইলাম। এখন হঠাৎ করে এমন যদি হয়ে যায় কখনো জন্মের আগে যখন জাইগোট সৃষ্টি হয় যে হঠাৎ করে এটা বিভাজিত হয়ে গেছে, বিভাজিত হয়ে দুইটা জাইগোটে পরিণত হয়েছে, কিন্তু সেম জাইগোট, এটা কিন্তু সেম জাইগোট, খালি কি হয়ে গেছে কোনো না কোনো কারণে এটা দুইটা জাইগোটে পরিণত হয়ে গেছে। তো এখান থেকে যে বাচ্চাগুলো হবে এগুলো দেখতে হুবহু একই হবে, কারণ এটা দুইটা কিন্তু একই রকম জাইগোট থেকে আসছে, একটা জাইগোট থেকে তাদের জন্ম। মূল জাইগোটটা থেকেই তো আমি ধরো বললাম কি আমি যখন এই জাইগোট থেকে আসলাম এটা হচ্ছে আমি হইলাম। তো এটা যখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল, তো এটা থেকেও যা আসবে তা আমার মতো হবে, আরেকটাও সেম আমার মতো হবে। এটাকে বলে আইডেন্টিক্যাল, সরি আনআইডেন্টিক্যাল। বাট তুমি এদেরকে কি করতে পারবে না, পার্থক্য করতে পারবে না, কারণ এটা একটা জাইগোট থেকে সৃষ্টি হয়। দুটোটা যদি হয় ছেলে তাহলে দুটোটাই ছেলে হবে। কারণ দেখো, কারণ কেন, আমি যখন জাইগোট পড়লাম তখন হয় এটা মহিলা হইতে পারে, না হয় পুরুষ হইতে পারে। তো যখন দুই ভাগে বিভক্ত হলো তখন তাদের লিঙ্গ কিন্তু সেম থাকে। জিনিসটা আমি একটু জটিল মনে করতেছি তোমাদের জন্য, তাও বলতেছি। সেটা হচ্ছে ধরো আমার এই জাইগোটটার লিঙ্গ যদি আমি খেয়াল করি, এটার লিঙ্গ হচ্ছে যে XY, মানে এটা কি বুঝালাম, পুরুষ। এখান থেকে একটা পুরুষ পাবো আমরা নর্মালি, এই জাইগোট থেকে নর্মালি একটা পুরুষ পাবো। তো কোনো কারণে যদি এই জাইগোটটা মাইটোসিস বিভাজনের কারণে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এখানে তো কোনো জননকোষের মিলন টিলন আর হয় নাই, এখানে জননকোষের কোনো সমস্যা হয়েছে, জননকোষ আসা যাওয়া করছে নাকি জননকোষ আগে যা ছিল তাই হলো। তো এটাও XY থাকবে, এটাও XY থাকবে, তো এটাও পুরুষ হবে, এটাও পুরুষ হবে। এবং কি ওদের ক্ষেত্রে কি হয়, তাদের চোখ, নাক, কান, মুখের ভাষা সব সেম, সব সেম। মানে কারণ এরা একটা জাইগোট থেকে জন্ম নেয়া, একটা জাইগোট থেকে জন্ম নেয়া। এমন বলতে পারো যে আমি একটা মানুষ, আমাকে হুবহু কপি করে আরেকটা মানুষ বানাই ফেলছে। এইটাকে বলা হয় আনআইডেন্টিক্যাল। কেন? এদেরকে তুই কখনো আইডেন্টিফাই করতে পারবি না, তাদেরকে আলাদা করতে পারবি না। আসলে কি এর নাম কি রহিম, নাকি এর নাম কি রাহিম, নাকি এর নাম ফাহিম, আলাদা করতে পারবি না। কখনো দেখছো সেরকম আমার ভাইয়ের নাম রাহিম, আমার নাম হচ্ছে ফাহিম, তো কখনো আলাদা করতে পারবি না। কিন্তু এমন যদি হয় জননকোষ সৃষ্টির সময় ধর আমার এটা একটা ডিম্বাণু, নর্মালি একটা ডিম্বাণুই নিষিক্ত হয়, নর্মালি একবার রজচক্রে একটা ডিম্বাণুই হচ্ছে কি পরিপক্ক হয়। রজচক্র তো বুঝোস, মেনস্ট্রুয়াল সাইকেল, মানে একদম সব পুরা সাইকেলটা শেষ হওয়ার পরে একটা মাত্র ডিম্বাণু পরিপূর্ণ হয়। কিন্তু এমন হইতে পারে যে কখনো কখনো দুইটা ডিম্বাণু কি হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। দুইটা ডিম্বাণু কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তখন এই দুইটা ডিম্বাণুকে দুইটা শুক্রাণু এসে নিষিক্ত করবে। এখন ধর এই শুক্রাণুটা ছিল হচ্ছে X, আর আমরা তো জানি এটা X, কারণ ডিম্বাণু তো অলওয়েজ X, ডিম্বাণু স্ত্রী তো সবসময় অলওয়েজ X এ থাকবে, এটা X, তোর এটা হচ্ছে Y, তাহলে কি হবে, এটার কারণে যেটা সৃষ্টি হবে এটা হবে XX, এটার কারণে যেটা সৃষ্টি হবে আর এটা পুরুষ হবে। বুঝতে পারছো? এদের কিন্তু তুই আলাদা করতে পারবি, এরা দুইটা জাইগোট, এরা ধরতে গেলে ভিন্ন দুইটা জাইগোট, এরা একটা জাইগোট, এটা একটা জাইগোট, এদের সব কিছু ভিন্ন হবে, এদের গায়ের রঙও চেঞ্জ হয়ে যেতে পারে, কেউ মোটে, কেউ বেশি লম্বা হইতে পারে, কেউ খাটো হইতে পারে, কেউ কালো হইতে পারে, কেউ ফর্সা হইতে পারে। মানে এটা হচ্ছে তাহলে ভাইয়া কেউ ছেলে কেউ মেয়ে, মানে একই জমজ হলে কি দুইটাই ছেলে, একটা ছেলে একটা মেয়ে হতে পারে? হ্যাঁ হতে পারে, এটা তো হয়। বললাম না যেটা হচ্ছে যদি একটা
জাইগোট কোনো কারণে ভাগ হয়ে দুইটা হয়ে যায়, ওটা হচ্ছে দেখতে হুবহু একই রকম হবে। এমন অনেক সময় হয় কি তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা সবই একই। আর যদি দুইটা ভিন্ন ভিন্ন ডিম্বাণু নিষিক্ত হয়, তখন ভিন্ন দুইটা জাইগোট থেকে ভিন্ন দুইটা কি প্রাণী। আমাদের ক্লাসে সেম একজন পড়ে, মানে দুই বোন, তারা দুই বোনে পড়ে আমাদের সাথে, দেখতে তো একদমই সেম, নাম পায়েল নূপুর। আমরা মাঝে মধ্যে বলে যে কে পায়েল আর কে নূপুর, বুঝতেই পারে না। আমাদের ক্লাসে একজন ছিল, ইভেন ওইটাও ছিল সেম, ওটা হচ্ছে একদম চেনা যাইতো না। কিন্তু কিছুদিন আগে গতবার এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে, দুইজন ভাই বোনকে আমি পড়াইছি, ওদের কিন্তু পার্থক্য করা যায়। ওরা তো ভাই বোন, ওদের তো আলাদা করা যায়। বুঝতে পারছস, আমি কিন্তু একটু বেশি এক্সট্রা পড়াই পেয়েছি, আজকে পড়া অনেক বেশি। দেখবা জীবনে কখনো কখনো এরকম জমজ পাবাই, এটা 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 স্বাভাবিক, নর্মাল কথা। গেল আমাদের এখন। আচ্ছা এখন বল, আমি যদি এখানে জিজ্ঞেস করি সন্তানের যে লিঙ্গ নির্ধারণ, এটা কি বাবার জন্য হয়েছে নাকি মায়ের জন্য হয়েছে? বাবার জন্য হয়েছে। তো পরীক্ষায় প্রশ্ন করে এভাবে, প্রশ্নটা যেহেতু আমি দেখছি আমি বলতেছি আর কি, যে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে, বাবা দোষ দিচ্ছে বা দাদি দোষ দিচ্ছে যে মায়ের জন্য, তো তোমাকে বলবে যে তুমি প্রমাণ করে দেখাও যে মা না বরং বাবাই দায়ী। এইভাবেই সিকিউ আসে। আমি সিকিউ কোশ্চেনটা বললাম আর কি। এরপর আমরা পড়বো হচ্ছে কিছু, আচ্ছা এগুলো কি, এটা বলে ফেলছি, এটা হচ্ছে এই যে কথাটা, যে আমি যে বইয়ে একটা দিছে কি বলে, তোমাদের বইয়ে অনেকটা কাজ দিছিল, কাজটা আমি কাজ না একটা কনফিউশন ক্লিয়ার করছে, এটা আমি কিন্তু তোমাদের জিজ্ঞেস করে ক্লিয়ার করে দিছিলাম। এই জায়গায় একটা কনফিউশন দিছে, সেটা হচ্ছে এই জিনিসটা, এই যে যে আচ্ছা এটা পরে, এটা হচ্ছে ওই যে বললাম না 4টা সন্তান থেকে যে 2জন কন্যা 2জন মাতা পুত্র হবে এমন না, যে কোনো একটা হওয়ার পসিবিলিটি বোঝায় এগুলোকে। আচ্ছা এটা গেল, আমরা হচ্ছে এটাতে যাই। এরপর আমরা নর্মালি আবার একটু ব্যাক করতেছি আমাদের আগের পড়াই, সেটা হচ্ছে ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ থেকে প্রোটিন। এটা সবাই পারস, এটা জানোস, এটা পড়াইছি আমি কিভাবে হয় বৈশিষ্ট্য। তো এখন দেখ প্রত্যেকটা ক্রোমোজোম কি করে, বৈশিষ্ট্য প্রকাশ করে না? প্রত্যেকটা ক্রোমোজোম কি করে, বৈশিষ্ট্য প্রকাশ করে। ধর এটা একটা ক্রোমোজোম, এটার নির্দিষ্ট স্থানে এখানে একটা জিন আছে, আমি তো বুঝাইছিলাম যে চুলের রঙের জিনটা মনে করে এখানে আছে, তো এটা কি করবে, চুলের রং প্রকাশ করবে। এখন এমন হইতে পারে যে পৃথিবীর কোনো না কোনো কারণে বা কোনের মায়ের কোনো অসুস্থতার কারণে বা পৃথিবীর কিছু যেমন আলট্রাভায়োলেট রশ্মি, এক্স রে, এগুলোর কারণে ধর মায়ের যখন এক্স রে করলো, তখন এক্স রে রশ্মির কারণে এই জিনটা নষ্ট হয়ে গেল। তো এই জিন যদি নষ্ট হয়, তার চুলের রংটা কি প্রকাশ পেতে পারবে? না, পারবে না। তো কিছু জিন, কিছু ক্রোমোজোম আছে যাদের ক্ষেত্রে এই জিনটা অনুপস্থিত থাকে। যেমন আমাদের যদি একটা এক্সাম্পল বলি, সেটা কিসের ক্ষেত্রে, যেমন বর্ণান্ধতা জিনিসটা কি, বর্ণ অন্ধ, সে রং দেখতে পায় না। বর্ণান্ধতা বিভিন্ন রকম হয়, একটা হচ্ছে ফুল বর্ণান্ধতা, সে হচ্ছে রঙই দেখতে পায় না, তার কাছে পৃথিবীটা হচ্ছে সাদা কালো। আর অনেকের আছে হচ্ছে কি লাল রং চিনতে পারে না, অনেকে আছে সাদা রং চিনতে পারে। এটা কেন হয়? তো এটা হচ্ছে আমরা জানি প্রতিটি বৈশিষ্ট্য প্রকাশ করে হচ্ছে জিন বলতে ডিএনএ। এখন আমাদের যদি ওই জিনটা অনুপস্থিত থাকে, তাহলে ওই বৈশিষ্ট্য দেখ, ক্রোমোজোমে জিন অনুপস্থিত, জিন নাই, ওই ডিএনএটাও নাই, এমআরএনএ নাই, প্রোটিনটাও হবে না, বৈশিষ্ট্য আমরা পাবো না। বোঝা গেল যে ক্রোমোজোম থেকে যে কিভাবে আমরা সিরিয়ালটা আসি, যে বৈশিষ্ট্য। তো কোনো কারণে যদি জিনটাই না থাকে, তাহলে আমরা কি বৈশিষ্ট্যটা কি পাবো? হ্যাঁ পাবো না, এটা দিয়ে গেছে এখন। আমাদের ক্রোমোজোম কয় প্রকার? 2 প্রকার, অটোজোমাল যেগুলো এগুলোর কারণে যা হবে এটা বলা হয় অটোজোমাল ডিসঅর্ডার। আর সেক্স ক্রোমোজোম যেগুলো হবে সেগুলো কি?
এটাকে বলা হয় অটোজোমাল লিঙ্ক ডিসঅর্ডার। বাস এটাকে বইয়ে যেটা লিখছে এটাও তো আমাদের বইয়ে নাই, এটা দরকার এত পড়ে না। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। লিঙ্কড শব্দের অর্থ হচ্ছে যুক্ত, মানে এই রোগের জন্য সেক্স ক্রোমোজোমটা দায়ী বা সেক্স ক্রোমোজোমটা যুক্ত থাকে। এটা হইলে কোনো কারণে যদি সেক্স ক্রোমোজোমে সমস্যা দেখা যায় বা সেক্স ক্রোমোজোমে ওই জিনটা অনুপস্থিত থাকে তাহলে আমাদের ওই ডিসঅর্ডারটা হবে। দ্য ফার্স্ট অফ অল আমরা পড়বো হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডার নিয়ে। তা আমাদের দুইটার মধ্যে কি আমাদের অটোজোমাল একটা আলোচনা করছে আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম থেকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার থেকে একটা আলোচনা করছে। এখন আসি হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডার আবার দুই প্রকার, এটা দুই প্রকার, বাট আমাদের বইয়ে প্রকারভেদটা নাই। এটাকে বলা হয় অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অটোজোমাল ডোমিন্যান্ট। দেখি বলতো ডোমিন্যান্ট বলতে কি বোঝায়, রিসেসিভ বলতে কি বোঝায়? রিসেসিভ বলতে আসলে প্রচ্ছন্ন অবস্থায়, ডোমিন্যান্ট বলতে প্রকট অবস্থায়। তো এটা দিয়ে কি বুঝতে পারছো যে যদি আমাদের ধর একটা ধর আমরা ধরে নিলাম আমাদের চোখের রং প্রকাশ করার জন্য একটা জিন আছে, যেহেতু আমরা জিনোটাইপ লেখার সময় কীভাবে লিখি কেউ বলতে পারবি? কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশের যে জিনোটাইপ এটা কি আমরা শুধুমাত্র একটা লিখি না দুইটা লিখি? কে বলতে পারবি? মোটরশুটির যখন উচ্চতা প্রকাশ করছিলাম তখন আমরা দুইটা লিখছি না, কেন? কারণ একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য অলওয়েজ দুইটা ক্রোমোজোমই দায়ী। তো এটা লিখছে হচ্ছে যদি রিসেসিভ বলতে বোঝায় যদি দুইটাই আমার চোখের রং নির্ধারণের জন্য যে জিনটা আছে সেটাকে আমরা প্রকাশ করলাম সি দিয়ে। সি বড় হইলে প্রকট, সি ছোট হইলে প্রচ্ছন্ন। তো রিসেসিভ কখন? যদি দুইটাই প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন প্রকাশ পায়, নর্মালি প্রকাশ পায় না। যখন দুইটাই প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখনই প্রকাশ পায়। আর ডোমিন্যান্ট কি? ডোমিন্যান্ট মানে বলতে বুঝাই দুটোটাই ডোমিন্যান্ট থাকুক না হয় একটা ডোমিন্যান্ট থাকুক তাহলে প্রকাশ পায়। তাহলে জিনোটাইপ দিয়ে কি বুঝালাম? জিনোটাইপ বলতে বোঝায় যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আমাদের যে জিন দায়ী তাকে আমরা সাংকেতিক একটা ভাষায় লিখি। এখন কিভাবে লিখি? অবশ্যই দুই বর্ণে লিখতে হবে। কেন? আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটা করে ক্রোমোজোম দায়ী। দুইটা ক্রোমোজোমের মধ্যে একটার জন্য সি আর একটার জন্য টি। তাহলে রিসেসিভ কখন? যখন হচ্ছে সেটা প্রচ্ছন্ন অবস্থায় থাকবে, দুইটাই প্রচ্ছন্ন থাকতে হবে তখন প্রকাশ পাবে। আর অটোজোমাল ডোমিন্যান্ট কখন? যখন শুধুমাত্র একটা প্রকট অবস্থায় থাকলেই হবে, দুইটাও থাকতে পারে একটাও থাকতে পারে, বাট একটা প্রকট থাকলেই সেটা হয়ে যাবে কি অটোজোমাল ডোমিন্যান্ট ডিসঅর্ডার। এখন আমাদের বইয়ে যে এটা কি ডোমিন্যান্ট নাকি তোমাদের রিসেসিভ এটা কিন্তু আলোচনা করে নেই। তো আমাদের যে বর্ণান্ধতা এটা হচ্ছে আসলে ডোমিন্যান্ট। কোনটা? ডোমিন্যান্ট। এটা হচ্ছে অটোজোমাল ডোমিন্যান্ট আলোচনা করছে। তাহলে আমরা একটা অটোজোমাল ডোমিন্যান্ট রোগ নিয়ে আজকে পড়ব, সেটা হচ্ছে কি বর্ণান্ধতা। আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার পড়ানোর স্টাইল আমার মতো। কেমন? যে জিনিস তোমার বইয়ে থেকে আমি দাগাই দিতে পারবো সেটা কেন আমি হাতে লিখে দিব? আমার কাজ হবে পড়াটা বুঝাই দেওয়া। তোমাকে বুঝাই আমি বই থেকে কিন্তু রিডিং পড়ে দেখাই দিই যেটা তুমি বুঝছো, কিন্তু অনেককে দেখা যায় হচ্ছে কি যে নোট খুঁজে যায়, ভাই আপনি নোট দেন সুন্দর করে। আরে নোট কি পরীক্ষার খাতায় গিয়ে তুমি লিখবা না? তুমি লিখবা বইয়ের অর্থ, আর তুমি পরীক্ষার খাতায় কী লিখবা সেটার জন্য তো আমি সাজেশন আনসার রেডি করে দিচ্ছি। এই যে এটা এভাবে না আনসার রেডি করে দিচ্ছি, তুমি কী লিখবা পরীক্ষার হলে গিয়ে। তো যারা নোটের পিছনে ঘুরো দয়া করে নোটের পিছনে ঘুরিও না, নোট কোনো কাজে আসবে না। নোট হচ্ছে বইটা, যত তথ্য পাও সব বইয়ে লিখবা, বইটাকে কালো বানাই ফেলো। পরীক্ষার আগের দিন রাতে নোট পড়া হয় না, পরীক্ষার আগের দিন নোট পড়া হয় না। নোট অন্য কিছুর জন্য, নোট হয় হচ্ছে ফিজিক্সের জন্য, বায়োলজির জন্য জীবনে নোট হয় না। বায়োলজির জন্য নোট হচ্ছে কি বিভিন্ন তথ্য বইয়ে অ্যাড করা। আর পরীক্ষার হলে গিয়ে আমি কী লিখবো সেটা আমার আলটিমেট লক্ষ্য হচ্ছে পরীক্ষায় গিয়ে আনসার লিখে আসা। তো নিজের নোট বানানো মানে কি আবার বইয়ের প্রত্যেকটা লাইন লেখা নাকি? নোট বানানো অনেক রকম আছে। একটা হচ্ছে আমি আমার স্টুডেন্টকে বলি যে তুমি নোট বানাবে কেমন? নোট বানাবে ধরো আমি লিখবো এখানে অটোজোমাল ডিসঅর্ডার, বাকি কিছু লিখবো না। তুমি খাতা খুলবা, অটোজোমাল ডিসঅর্ডার রিডিং পড়ছো, হ্যাঁ এই সম্পর্কে যা জানো তা মুখস্থ বলো সব, এটাই হচ্ছে নোট।
আর ক কর জন্য তুমি যদি নোট করতে চাও করতে পারো, কিন্তু ক কর জন্য নোট কেন করবো? ওটা তো গাইড আছে, আমি গাইড কেন কিনছি? গাইড আমাকে যদি কষ্ট করে গাইড যারা প্রকাশ করতেছে এটা তো ক খ আমাকে লিখে দিছে ওইখানে, আমি এখান থেকে আনসারটা পাচ্ছি। নোট করে সময় নষ্ট করা আসলে আমার মনে হয় এটা একটা ফালতু কাজ, বায়োলজির জন্য অন্তত। ফিজিক্সের জন্য আমি নোট করা মানি, কেমিস্ট্রির জন্য নোট করা মানি, বায়োলজির জন্য নোট করা আসলে আমি নোট করতাম বায়োলজির ক্ষেত্রে। কি নোট করতাম? স্যারে যা মুখে বলছে তাই নোট করতাম। আমি কখনো ওই যে সুন্দর করে কালার পেন দিয়ে এমন করে লিখছি, এরকম লিখলাম, আবার এরকম লিখছি, এরকম লিখলাম, এসব আসলে নোট হয় না, এটা সময় নষ্ট হয়, আমার থিওরি বা আমার বিশ্বাস। তো অনেকে আমাকে যারা মেসেজ দাও দয়া করে যে ভাইয়া নোট দেন সুন্দর মতো, আর সুন্দর নোট দেওয়া যায় না, তোমার কাছে আমার কাছে তোমাকে বুঝাই দেওয়া, বই থেকে দেখাই দেওয়া, পরীক্ষায় কী লিখবে সেটা দিয়ে দেওয়া, শেষ আমার কাছে। আচ্ছা, আমরা কোনটা পড়তেছি? বর্ণ অন্ধতা। বর্ণ অন্ধতা এটার পূর্ণরূপ কি? যে বর্ণ অন্ধ, অর্থাৎ সে বর্ণ দেখতে পায় না বা রং দেখতে পায় না, দেখতে পায় না। এখন কেন সে রং বন্ধ? এটাকে ইংলিশে বলা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। ব্লাইন্ড শব্দের অর্থ তো অন্ধ, আমরা জানি, কালার ব্লাইন্ডনেস। এটার পিছনের প্যাথোলজিটা কি? আমাদের যে চোখ আছে, আমাদের চোখ, তোমরা তো দশম অধ্যায়ে পড়ো না, এই জন্য তোমরা এগুলো বিস্তারিত পাবাও না, পারবা না। আমাদের যে চোখ আছে, চোখ তো চিনো, আমাদের চোখে যখন আলো প্রবেশ করে, আলোগুলো প্রবেশ করে, তো আলোগুলোকে হচ্ছে রিসিভ করার জন্য কিছু কোষ থাকে, এখানে কিছু কোষ থাকবে, এগুলোকে আমরা বলি নিউরন কোষ, কিছু নিউরন থাকে বা স্নায়ু কোষ থাকে, কিছু স্নায়ু কোষ থাকে, বা এগুলোকে আমরা বলি রেটিনা। তো এদের হচ্ছে কিছু পিগমেন্ট থাকে। পিগমেন্ট জিনিসটা কি? পিগমেন্ট শব্দের অর্থ তোমরা জানো, ক্লোরোফিল একটা পিগমেন্ট, ক্রোমোপ্লাস্ট একটা পিগমেন্ট থাকে, জ্যান্থোফিল একটা পিগমেন্ট। পিগমেন্ট মানে আসলে বোঝায় রং। তো আমাদের পৃথিবীতে যদি মৌলিক রং জিজ্ঞেস করি, কে কে বলতে পারবা পৃথিবীতে মৌলিক রং কয়টা? তিনটি। এটা আমরা কিভাবে লিখি? আর জি বি, রেড, গ্রিন, ব্লু। রেড, গ্রিন, ব্লু, এই তিনটা পিগমেন্ট থাকে। যদি কারো এই তিনটা পিগমেন্টই নষ্ট থাকে, বলি সব, এটা আসলে বইয়ে লিখছে সব পিগমেন্ট, রিয়েলিটি হচ্ছে তিনটা পিগমেন্ট। সব পিগমেন্ট যদি অনুপস্থিত থাকে তাহলে একদম সম্পূর্ণ বর্ণান্ধ, এখন সে কোনো রঙেই চিনতে পারবে না। এটাকে আমরা বলি, এটা হচ্ছে যে একদম সম্পূর্ণ বা একদম ফুল, এটা তোমরা লিখতে পারো হচ্ছে কি সম্পূর্ণ বর্ণান্ধ। সে কোনো রঙই চিনতে পারবে না। কেন চিনতে পারবে না? কারণ রং চেনার জন্য যে পিগমেন্টগুলো দরকার, যে স্নায়ু কোষগুলো এখানে রিসিভ করতেছে, স্নায়ু কোষগুলো হচ্ছে আলোটা রিসিভ করে, তো ওই স্নায়ু কোষ যদি পিগমেন্টগুলো অনুপস্থিত থাকে তখন আমরা বলি অসম্পূর্ণ। এখন পিগমেন্টগুলো কী কী এটা বইয়ে নাই, এটা এক্সট্রা পড়া, এটা নোট করবা, যে জিনিসটা এক্সট্রা পড়া এটা নোট করবা। এই যে পিগমেন্ট কিছু কোষ থাকে রেটিনার মধ্যে, কিছু কোষ থাকে। হ্যাঁ, এটা 12 অধ্যায়। এটাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটাতে দুইটা কোষ থাকে, একটা হচ্ছে কি রড কোষ, আর একটা হচ্ছে কোন কোষ। এগুলো দশম অধ্যায়ের পড়া, কিন্তু দশম অধ্যায় তোমাদের নাই। এটার কারণে আমরা কি দেখি? এটার কারণে আসলে আলো না অন্ধকার এটা বুঝতে পারি। আলো অন্ধকার বুঝতে পারি। তো যাদের রাতকানা নাম শুনছো না? রাতখানা বলতে বোঝায় হচ্ছে তার এই রড কোষ যেটা আছে ওটা নষ্ট হয়ে যায় ভিটামিন এ এর অভাবে। তো যার কারণে সে অন্ধকার বুঝতে পারে না, আলো অন্ধকার বুঝতে পারে না। রাতের বেলা যখন হয় সে আসলে অন্ধকারটা বুঝতে পারে না, অন্ধকারের মধ্যে সে চলতে পারে না। অন্ধকার তো কম আলো, মূলত এই কথার এটার আসলে মূল অর্থ হচ্ছে, রড কোষের মূল কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে
আলোর তীব্রতা বুঝতে পারে, যে কখন আলো বেশি কখন আলো কম। তো ওই অনুযায়ী আমাদের বডি কাজ করে। কিন্তু যার এটা নষ্ট, সে বুঝতে পারে না আলো কম নাকি বেশি। তো বেশি আলোতে মোটামুটি চলতে পারে, কিন্তু যখন কম আলো হয়, চার্জ দিয়ে দিছি, রাতে লাগবে আমার, যখন কম আলো হয় তখন কিন্তু সে আর অন্ধকারটা দেখতে পায় না। সেই জন্য রাতের বেলা যদি সে চলতে যায়, না দেখে টেবিলের সাথে ধাক্কা, চেয়ারের সাথে ধাক্কা, এই ধাক্কা খায়। এটা কেন হয়? এটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে। তাহলে আমরা এখানে লিখি রাতকানা রোগ। এটা কেন হয়? এটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে রড কোষ অভাব দেখা দেয়। এই রড কোষের কারণে মূলত আমরা রাতের বেলা ঠিকমতো দেখতে পাই না। আর কোন কোষ যারা আছে, কোন কোষের মধ্যে 3 রকম পিগমেন্ট থাকে, এই আর, জি, বি, মানে কোন কোষটা 3 রকম হইতে পারে। লাল হইতে পারে, হ্যাঁ, রিকভার হওয়া সম্ভব। তুমি যদি ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণ খাও, ওই যে ছোটো ছোটো মাছ খেতে বলে, ওইখানে ভিটামিন এ থাকে, শাকসবজি খেতে বলে। রেড, গ্রিন, ব্লু, যদি সবগুলোই নষ্ট হয় তখন আমরা বলি কি সম্পূর্ণ বর্ণান্ধতা। আর যদি লালটা সমস্যা হয়, যদি কারো কিসের সমস্যা, ধরো হইতে পারে লাল এবং হইতে পারে সবুজ, তো যদি কারো রেড অথবা গ্রিন এইটাতে সমস্যা হয়, তখন সে লাল এবং সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না। এটাকে বলা হয় লাল সবুজ বর্ণান্ধতা। অর্থাৎ কারো যদি রেড পিগমেন্ট পিগমেন্টের জন্য দায়ী কোন কোষটা নষ্ট হয়, তখন সে লাল এবং সবুজের মধ্যে পার্থক্যটা করতে পারে না। এবং আমাদের পৃথিবীতে যতটা বর্ণান্ধতা হয় তার বেশিরভাগই হচ্ছে এটা হয়। এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন বর্ণান্ধতা। তাহলে আরেকটা আছে কি, একটা আছে লাল সবুজ বর্ণান্ধতা, আরেকটা আমাদের বইয়ে লিখছে সেটা হচ্ছে নীল হলুদ বর্ণান্ধতা। নীল হলুদ বর্ণান্ধতা। বাট এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে না, আমাদের লাইফে, মেডিকেল লাইফে আসা পর্যন্ত, আজ পর্যন্ত আমি কখনো পাইনি, মানে আমাদের পড়তে হয় না। আমাদের পড়তে হয়েছে যে লাল সবুজ বর্ণান্ধতা। এখন এগুলো পরীক্ষা করে কিভাবে? এটা পরীক্ষা করে কিভাবে? এটা পরীক্ষা করে হচ্ছে কিছু এরকম অ্যালফাডেট, এই যে আমরা যদি দেখি এখানে, এই যে এটা 74, এটা কত লিখছে কে কে বলতে পারে? কারো কিছু আছে কিনা? 74। তো যাদের হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, ওরা এটাকে 74 না পড়ে এটা বলবো হচ্ছে 24। এখানে লিখে দিছে যাদের হচ্ছে না 21, ওরা পড়বো হচ্ছে 21। তো এগুলো অনেক আছে এরকম। এগুলো হচ্ছে আমাদের মেডিকেলে একটা পুরো বই আছে, যেখানে হচ্ছে এরকম আরও অনেক উদাহরণ আছে। এটা শুধুমাত্র একটা অ্যালফাবেট, এরকম হচ্ছে রাস্তার মতো, গেম খেলার মতো। তো সাপ খেলা খেলছি না আমরা ছোটোবেলায়, ওই যে ছক্কার বোর্ডে ওই সাপের মতো কতগুলো আছে, ওকে বলে তুমি এখানে হাত নিয়ে যাও, তো দেখে সে হাত আসলে নিয়ে যেতে পারতেছে কিনা বরাবর একদম। তো এরকম আরও অনেক পরীক্ষা আছে। এই পরীক্ষার একটা নাম আছে, পরীক্ষার নামটা আমার আপাতত এই মুহূর্তে মনে পড়তেছে না। এটা এসএসসিতে লাগে না, পরীক্ষার নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। যে এটা ছিল হচ্ছে এইচএসসির পড়া, কি যেন একটা পরীক্ষা। আচ্ছা, আমি ক্লাস শেষে গ্রুপে লিখে দিব। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? বর্ণান্ধতা পড়তে পারছো? এখন বইয়ে যাব, বই থেকে সব দেখাই দিব। দেখ কি লিখছে, প্রথম থেকে পড়ি। আচ্ছা, মিউটেশন শব্দটা বলা হয় না, মিউটেশন শব্দটা একটু বলে দিই। মিউটেশন জিনিসটা কি? মিউটেশন মিউটেশন বলতে হয় জিনের স্থায়ী পরিবর্তন। জিনের স্থায়ী পরিবর্তন বলতে, এই যে বললাম না, আমার জিন যেটা ছিল সেটা আমার হচ্ছে পিগমেন্টটা বানাইতো,
আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া পিগমেন্ট করতেছেন, এটা কেন হয় সেটা তো বললেন না। এটা কেন হয়, এটা হচ্ছে এই যে পিগমেন্টগুলো তৈরির জন্য পিগমেন্টগুলো বললাম, এটা পিগমেন্টগুলো তৈরির জন্য যে জিনগুলো দায়ী সেটা আমাদের ক্রোমোজোম অনুপস্থিত ছিল। এখন এটা কেন হইতে পারে, এটা হচ্ছে নর্মাল মানুষের তো থাকে, তাহলে যারা অ্যাবনর্মাল তাদের কেন থাকতেছে না, কারণ ওদের জিনে হঠাৎ করে কোনো কারণে স্থায়ী একটা পরিবর্তন হয়ে ওইটা নষ্ট হয়ে গেছে। ওই পিগমেন্টগুলো তৈরির জন্য যে জিন, এগুলো সব কী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যার কারণে ওই পিগমেন্টগুলো সৃষ্টি হয় না এবং সে দেখতে পায় না। তাহলে মিউটেশন শব্দের অর্থ কি, জিনের স্থায়ী পরিবর্তন। নর্মাল জিনের স্থায়ী একটা পরিবর্তন হয়ে অ্যাবনর্মাল জিনে পরিণত হয়ে যাবে, বা জিনটা আর প্রকাশই পেতে পারবে না। আচ্ছা, এই যে আমাদের রোগগুলো হয় দেখবা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের বা কিছু কিছু বাচ্চা হয় যাদের হচ্ছে জন্মগত কিছু সমস্যা থাকে, এই সবগুলোর আসলে কারণই হচ্ছে এই মিউটেশন, বা তাদের ক্রোমোজোমে বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যে জিনটা দায়ী ছিল সেটা নষ্ট হয়ে গেছে, এবং নষ্ট হওয়ার কারণে ওই বৈশিষ্ট্য প্রকাশ পায় না পাওয়ার কারণে সে বিভিন্ন রকম রোগে ভোগে। এখন দেখো এখানে কি লিখছে, যে যেগুলোতে মিউটেশন হয় সেক্স ক্রোমোজোমের জিনগুলোতে কিছু জিনগত অসুখ আছে। জিনগত মানে এই অসুখগুলো সবার হবে না, কাদের হবে, যাদের হচ্ছে ক্রোমোজোমের জিনের মধ্যে সমস্যা হবে। এইসব অসুখকে বলা হয় সেক্স লিঙ্কড অসুখ বা ডিসঅর্ডার। সেক্স লিঙ্কড কেন বলছে, কারণ এইসব অসুখ কার সাথে জড়িত, সেক্স ক্রোমোজোমের কারণেই হচ্ছে, এই জন্য বলা হয় লিঙ্ক। আমরা বলি না লিঙ্ক, ওর সাথে ও লিঙ্কড, ওর সাথে ও কানেক্টেড। তো এই রোগগুলো হওয়ার পেছনে হচ্ছে কোন ক্রোমোজোমগুলো দায়ী, সেক্স ক্রোমোজোমগুলো দায়ী। অথবা আরেকটা ভাষা আছে, এই যে যেহেতু ওয়াই ক্রোমোজোম খুবই ছোট আকৃতির এবং এদের জিনের সংখ্যা খুব কম, মাত্র একটা না কয়েকটা জিন থাকে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন কানের লোমও হচ্ছে ওয়াই ক্রোমোজোম দায়ী, বাট বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের, মানে যদি জিজ্ঞেস করি এক্স আর ওয়াইয়ের মধ্যে কে বেশি বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে আনসার হবে হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোই বেশি বৈশিষ্ট্য প্রকাশ করে। তো দেখো, এই জন্য হচ্ছে মেয়েদের যেহেতু দুইটাই এক্স ক্রোমোজোম, এখন একটা প্রশ্ন আসে যে সেটা হচ্ছে যে মেয়েরা সাধারণত সেক্স লিঙ্ক রোগে আক্রান্ত হয় না কেন, কারণ ওদের একটা সেক্স ক্রোমোজোম নষ্ট বা মিউটেশন হয়ে গেল, একটা নষ্ট, কিন্তু বাকি আর একটা কি সুস্থ না, এটা তো স্বাভাবিক। তো ওই স্বাভাবিকটা তো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, কিন্তু পুরুষের ক্ষেত্রে কি, এটা যদি নষ্ট হয়ে যায় ওয়াই তো বৈশিষ্ট্য প্রকাশ করে কয়েকটা, তাহলে বাকি বৈশিষ্ট্য কি প্রকাশ পাবে না। তাহলে দেখো, স্ত্রীর ক্ষেত্রে দুইটাই এক্স ক্রোমোজোম, যদি একটা নষ্ট হয়ে যায়, ধরো এটা নষ্ট হয়ে গেল, কিন্তু বাকি একটাতে এখনো রিজার্ভ আছে, এই প্রকাশ করতে পারবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে তো এই এক্সটাই নষ্ট হয়ে গেল, তো বাকি ওয়াই, তো ওয়াই দিয়ে আর কয়টা বৈশিষ্ট্য বা প্রকাশ পায়। আচ্ছা, এখানে লিখছে এই জন্য যে পুরুষ বড়জোর, মেয়েরা বড়জোর কি হয়। আচ্ছা, আরেকটা কথা, কেরিয়ার কাকে বলে, যে হচ্ছে রোগে আক্রান্ত না কিন্তু ওই নষ্ট জিনটা বহন করে নিয়ে যাবে, তাকে বলা হয় কেরিয়ার। কিভাবে, আমি বললাম যে দুইটা এক্স ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম নষ্ট, কিন্তু তার ক্ষেত্রে রোগটা প্রকাশ পাচ্ছে না, বাট সে কিন্তু তার দেহে এই জিনটা গ্রহণ করে নিয়ে যাচ্ছে। তো যখন তার গ্যামেট সৃষ্টি হওয়ার সময় তো এই দুইটা এক্স আলাদা হয়ে যাবে, না, দেখো এই দুইটা এক্স আলাদা হয়ে যাবে না। এখন কোনো কারণে যদি তার সন্তানের মধ্যে, এটাকে আমরা সি এভাবে লিখি এক্স সি, যে এটা নষ্ট, এই এক্স সি, এখন কোনো কারণে তার সন্তানের মধ্যে যদি এই এক্স সি জিনটা যায় এবং সে হচ্ছে পুরুষ, তাহলে দেখো এটা তো নষ্ট, ওয়াই তো কোনো কাজ করে না, তাহলে তার সন্তান হবে কি বর্ণান্ধতা। এটা আমরা দেখাবো, এখন আমি এগুলো সব দেখাবো চেকার বোর্ডের মাধ্যমে। তার আগে হচ্ছে আমি এগুলো শেষ করি। হ্যাঁ, বুঝি নাই তোর প্রশ্নটা। মানে এই নষ্ট ক্রোমোজোমটা কি বংশক্রমিক ভাবে আসে একজন পরম্পরায়, নাকি এটা মেয়েদের শরীরে তৈরি হয়? এটা বংশ পরম্পরার কোনো না কোনো কারণে নষ্ট হয়ে গেছে। ধর কিভাবে নষ্ট হলো, একজন মহিলা
ধর এক্স রে করতে গেছে, বা একজন মহিলা এমন একটা সাবস্টেন্স বা এমন একটা কোনো কিছু সংস্পর্শে আসছে, আমাদের ধরো নানা নানির আগের যারা আছে তাদের কেউ না কেউ কোনো কারণে ওই জিনটা নষ্ট হয়েছিল। তো এটা কিন্তু আমাদের বংশ পরম্পরায় চলতে আসে চলতে আসে চলতে আসে। তো আমরা কেন অসুখটা প্রকাশ পাই না? কারণ আমরা সাধারণত মেয়েরা হচ্ছে বাহক হয়, আর পুরুষের ক্ষেত্রে এটা থাকে না। যদি থাকতো, আচ্ছা আমি তোদের স্যাকার বোর্ড দিয়ে দেখাবো, এখন বেশি ইয়ে হয়ে যাচ্ছে। বড়জন মেয়েরা কি হয়, বাহক হিসেবে কাজ করে, নিজে অসুস্থ নয় কিন্তু অসুস্থতার জিনটা কি করতেছে, বহন করতেছে, তাকে কি বলে, বাহক বলে। আচ্ছা আজকে মনে হয় কালার ব্লাইন্ডনেস পড়ায় ছুটি দিতে হবে। কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা, যখন কেউ রং সঠিকভাবে চিনতে পারে না, সেটি হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। রং চেনার জন্য আমাদের চোখের স্নায়ুকোষে রং শনাক্তকারী কী থাকে, পিগমেন্ট থাকে। আর কালার ব্লাইন্ডনেস অবস্থায় রোগীদের চোখের স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টগুলোর অভাব থাকে। কেন অভাব থাকে দেখি কেউ বলতো আমাকে, তোরা কতটুকু বেসিক বুঝছিস একটু জানি। আরেকবার বলেন ভাইয়া কি বলেন? কেন পিগমেন্টার অভাব দেখা দেয়? কেন দেখা না থাকার কারণে। না 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 কেন অভাব দেখা দেয়? আমাদের পুকুরে পানির অভাব কেমন, ধর আমাদের পুকুর ধরলাম, আমাদের পুকুরে পানির অভাব কখন দেখা দিতে পারে? বৃষ্টি না হলে। তো এখানে পিগমেন্টের অভাব কখন দেখা দিতে পারে? রং না থাকলে নাকি? তোমরা বেসিক বুঝো নাই। ইয়েস, ও বলছে যখন ক্রোমোজোমের মধ্যে জিনটা নাই, যখন এই জিনটা এখানে নাই, সেটা তো প্রকাশ পাবে না। প্রকাশ না পেলে কি পিগমেন্ট তৈরি হবে? এই যে এতক্ষণ পর্যন্ত তোমাদের তো পড়ালাম, আমি একটু জিনের কথা, তাহলে ক্রোমোজোমের কথা বললে জিন বলতাম। যে কোনো একটা, মানে তোমাকে মূল কথা কি, একটা জিনিস আমাদের শরীরে প্রোডাকশন হয়, আমাদের বলে শরীরে যত রকম জিনিস তৈরি হয় সব কিন্তু কার জন্য তৈরি হয়, জিনের কারণে তৈরি হয়। এখন জিনটা যদি নষ্ট থাকে তাহলে কি তৈরি হবে? এটাই জিজ্ঞেস করছি আমি, বেসিক জিজ্ঞেস করছি তোমাদের। যদি কারো একটি পিগমেন্ট না থাকে তখন সে লাল আর সবুজ পার্থক্য করতে পারে না, এটি সার্বজনীন কালার ব্লাইন্ডনেস সমস্যা। আর একাধিক পিগমেন্ট না থাকার কারণে লাল সবুজ রং ছাড়াও হলুদ নীল পার্থক্য করতে পারে না। পুরুষদের বেলায় প্রতি 10 জনে একজন কালার ব্লাইন্ডনেস হতে দেখা যায়। এটা এমসিকিউর জন্য পড়তে পারো, তবে নারীরা খুব কমই দেখা যায়। আচ্ছা এখন আমরা হচ্ছে আরেকটা কথা, যে শুধু এই যে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিস না, কালার ব্লাইন্ডনেসটা শুধুমাত্র কি বংশ পরম্পরায় আসে? এটা কি নারীদের শরীরে বা পুরুষদের শরীরে হঠাৎ করে হইতে পারে না? হইতে পারে। কেন? এই যে কেউ যদি বাত ব্যথার ওষুধ নেয়, মানে বাতের রোগের জন্য একটা ওষুধের নাম হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইনিন, এটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চোখের পিগমেন্ট নষ্ট হয়ে রোগী কালার ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। এই ধরনের ওষুধ নিয়ে আমাদের চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত। মানে এটাতে কি হয়, এটাতে হচ্ছে আমাদের পিগমেন্টগুলো তৈরি হয়েছিল কিন্তু এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমরা যদি এই ওষুধটা বন্ধ করে যদি প্রপার চিকিৎসা নিই, আবার পিগমেন্টটা কি হবে, তৈরি হবে। কারণ আমাদের বডি হচ্ছে কি, একটা জিনিস তৈরি হয়, নষ্ট হয়, আবার তৈরি হয়। বুঝা গেল? যদি পিগমেন্টটা নষ্ট হয়ে যায়, বাত রোগের ক্ষেত্রে হচ্ছে আমি ওষুধ খাওয়ার কারণে পিগমেন্টটা নষ্ট হয়ে গেছিল, বাট আমি যদি ওষুধটা বন্ধ করে আমি যদি চিকিৎসা নিই তাহলে কিন্তু আবার পিগমেন্টটা তৈরি হইতে পারবে। কেন? জিনটা আমাদের দেহে আছে। আবার যারা হচ্ছে একদম জন্মগত, ওদের ক্ষেত্রে কিন্তু জিনটা নাই, সমস্যা নেই, কিছু মিস করছ নেই। এখন আমরা হচ্ছে ওই যে এটা পড়বো, এটা পরে ছুটি, আর তো এত কিছু পড়াতে পারবো না। ধর আমরা কয়েকটা কন্ডিশন পড়বো। আমরা মনে করি সুস্থ জিন বা সুস্থ জিন আমরা প্রকাশ করব কি দিয়ে? সুস্থ জিন প্রকাশ করব আমরা এক্স দিয়ে। আর অসুস্থ দিন অনেক সময় দেখবি বইয়ে এভাবে লিখছে, প্রাইম দিছে অথবা এক্সি দিছে, যে কোনো একটা হইতে পারে। এটা কি অটোজোমাল না সেক্স লিঙ্ক? একটা প্রশ্ন, এটা কি অটোজোমাল নাকি সেক্স লিঙ্ক? এটা সেক্স লিঙ্ক কেন? এটা তো আমি তাহলে ভুল পড়াইছি।
ভুল পড়াইছি এখানে ভুল পড়াইছি রে। এটা এখানে সেক্স লিঙ্ক হবে যে, এটা অটোজোমাল না, এটা অটোজোমাল না। ও সরি, এটা এক জায়গায় ভুল পড়াইছি। অটোজোমাল ডিসঅর্ডার নিয়ে আমাদের বইয়ে আছে হচ্ছে থ্যালাসেমিয়াটা, সরি আমি এটা ভুল বলে ফেলছি। থ্যালাসেমিয়াটা হচ্ছে তোমার অটোজোমাল, থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল, আমি ভুল পড়াইছি, দুঃখিত এটার জন্য। এটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তো এটাও দুই প্রকার, এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল ডমিন্যান্ট। তো আমরা তো কিছু পড়বো না, তোমরা খালি এতটাকে কথা মনে রাখো। আমার দুঃখিত আজকের এই পড়াটা একটু ভুল পড়াইছে আমার কনফিউশনে। সেটা হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডার বললে বলবা থ্যালাসেমিয়া, আর সেক্স লিঙ্ক বললে আনসার দিবা হচ্ছে কোনটা? বর্ণান্ধতা। হ্যাঁ, এটা একটু ঠিক করে নাও, আমি ভুল পড়াইছি এটা, দুঃখিত। সেক্স লিঙ্ক বললে হবে বর্ণান্ধতা, আর অটোজোমাল ডিসঅর্ডার বললে থ্যালাসেমিয়া। এছাড়া আরও কিছু লিখতে পারো চাইলে। সেক্স লিঙ্কের মধ্যে আরও আছে হিমোফিলিয়া। অনেকের হচ্ছে দেখবা ডায়াবেটিস বংশগত হয়, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, মানে অনেক ডায়াবেটিস আছে হচ্ছে বংশগত, এটা তোমার হবেই, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। আর আমরা যেটা বড় হয়ে হয় এটা হচ্ছে ডায়াবেটিস মেলাটাস। ডায়াবেটিস ইনসিপিডাস যেটা 20 বছরের আগে প্রকাশ পায়, মানে যারা যুবক অবস্থায় প্রকাশ পায়। তবে যেটা ডায়াবেটিস মেলাটাস এটা হচ্ছে আমাদের শরীরের অসুস্থতার কারণে হয়। দুইটা আছে ডায়াবেটিস, একটা হচ্ছে ইনসিপিডাস, একটা হচ্ছে মেলাইটাস। আর মেলাইটাস কিন্তু আমি ওই দিন পড়াইছিলাম। ইনসিপিডাস তো এরকম একটা হরমোন আমাদের দেহ প্রোডাকশন হয় না, যার কারণে হচ্ছে ডায়াবেটিসটা হয়। তাহলে আমরা মনে রাখবো শুধুমাত্র যে হিমোফিলিয়াটা কি। হিমোফিলিয়া হচ্ছে যদি কারো রক্তপাত হয়, এই রক্তপাত সহজে বন্ধ হয় না, কারো রক্তপাত শুরু হলে এই রক্তপাতটা বন্ধ হয় না। আর থ্যালাসেমিয়া হচ্ছে কোনটা, যে আমাদের শরীরে রক্ত ভেঙে যায়। তো থ্যালাসেমিয়া নেক্সট ক্লাসে পড়াবো। তবে আমরা এখান থেকে একটা জিনিস সহজেই, আমি যে জিনিসটা ভুল করছি এটা একটু পড়ে নিবা। সেটা কি, অটোজোমাল ডিসঅর্ডার হচ্ছে থ্যালাসেমিয়া, আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হচ্ছে বর্ণান্ধতা। এক্সট্রা যদি পড়তে চাও সেটা হচ্ছে হিমোফিলিয়া। এটা যেহেতু সেক্স লিঙ্ক, এটার সাথে কিন্তু XY জড়িত। আমরা এটার যখন সম্ভাবনা বের করবো এখানে XY লিখবো। যখন লিখবো হচ্ছে থ্যালাসেমিয়া, ওইখানে কোনো XY নিয়ে কথা নাই। বুঝতে পারছো কেন এই জিনিসটা আমি আনছি? যখনই সেক্স লিঙ্ক জনিত অসুখ নিয়ে কথা বলবো তখন আমরা XY লিখব, যখন আমরা অটোজোমাল বলবো তখন XY লিখবো না, তখন অন্য কোনো কিছু লিখবো না, R লিখবো, S লিখবো, যেটা লেখা দরকার সেটা লিখবো। তা আমরা ধরলাম হচ্ছে সুস্থ জিন কোনটা? সুস্থ জিন হচ্ছে X, আর অসুস্থ জিন হচ্ছে X প্রাইমও লিখতে পারি, XCও লিখতে পারি। তা আমি ধরলাম একটা প্রশ্ন বলি, একটা প্রশ্ন, কে আনসার দিতে পারোস? বাহক বাবা, এই কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। কেন? বাবা হয় এইরকম হইতে পারে, বাবার ক্রোমোজোম সংখ্যা হয় এরকম হইতে পারে, না হয় এরকম। তো এটা হলে তো সুস্থ, এটা হলে অসুস্থ। তো বাহক কোথাও পাইছি না। তাহলে তোমরা এই কথাটা বইয়ে লিখে ফেলো যে বাবা কখনো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের বাহক হইতে পারে না। বাবা কখনো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের বাহক হইতে পারে না। আবার কিন্তু অটোজোমাল বলিনি আমি, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের বাহক হতে পারে না। অটোজোমাল বলি নাই কিন্তু, আমি বারবার এই কথাটা বলে দিচ্ছি, এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, কারণ XY এর সাথে জড়িত একমাত্র সেক্স লিঙ্ক। অটোজোমাল কারণে X লিঙ্ক নিয়ে কোনো কিছু না আমাদের কথাবার্তা। লিখছো সবাই? তাহলে আমরা ধরলাম যেহেতু বাবা হয় অসুস্থ না হয় সুস্থ, তাহলে আমরা ভাইয়া শেষে দিয়ে এসে কিছুই বুঝতেছি না। আচ্ছা এতটুকু থাক, এতটুকু বুঝলে আমাদের যদি সুস্থ জিন থাকে তাহলে আমরা X লিখি, যদি অসুস্থ জিন থাকে তাহলে আমরা XC লিখি। এখন প্রশ্ন জিজ্ঞেস করলাম, আমি বেসিক প্রশ্ন জিজ্ঞেস করছি, কেন Y লিখতেছি না বলতো? কেন এখানে Y নিয়ে কোনো কথা বলে নেই? কারণ Y তো জড়িত না, Y খালি কয়েকটা বৈশিষ্ট্য, এবং আমাদের বইয়ে বলে দিছে এটা তো গুরুত্বপূর্ণই না। Y জড়িত না, আমাদের বর্ণান্ধতা বা পিগমেন্ট সৃষ্টির জন্য X জড়িত, Y জড়িত না, এজন্য এখানে আমরা Y লিখি নেই। আচ্ছা আমরা লিখি এখন সুস্থ বাবার ক্রোমোজোম। সুস্থ বাবা
আর একটা হচ্ছে সুস্থ মা হলে তো সবাই সুস্থ হবে। এখানে সুস্থ নিয়ে আর কোনো এটা নিয়ে আর কোনো গবেষণা করার দরকার আছে? সুস্থ বাবা সুস্থ মা তো সবাই কি হবে? সুস্থ হবে। সুস্থ হবে। সমস্যা আসবে কোন জায়গা থেকে? সমস্যা আসবে এখান থেকে। সুস্থ বাবা গুণ বাহক মা কি হইতে পারে? সুস্থ বাবা। এটাকে আমি কি বলছিলাম? এটাকে বলা হয় ফিনোটাইপ। এটাকে বলা হয় কি, মানে বাইরে থেকে যা দেখি সেটাকে বলে ফিনোটাইপ। এটা জিনোটাইপ লিখবো। জিনোটাইপ কি? এই যে সুস্থ বাবা মানে কি, তার এক্সও সুস্থ ওয়াইও সুস্থ। বাহক মা বলতে কি বুঝাইছি? তার একটা নষ্ট আর একটা কি সুস্থ, ভালো। তাহলে এটার গ্যামেট কি হবে? গ্যামেট হবে, এটার হবে এক্স আর ওয়াই, আর এটার ক্ষেত্রে হবে এক্সই একটা আর একটা ওয়াই। এখন আমাদের অনেকে এভাবে করতে পারো, চাইলে এভাবে কাটাকাটি করে। আর একটা পদ্ধতি আছে, এটাকে বলে পানেট স্কোয়ার বা চেকার বক্স। পানেট স্কোয়ার অথবা চেকার বক্স। এটাতে আমরা কি করি? আমরা আগে দেখি হচ্ছে কয়টা আমরা আচ্ছা আমি লিখি। এটাতে আমরা এরকম একটা বাক্স করি, এরকম একটা লাইন দিব, এরকম একটা লাইন দিব, দেওয়ার পর এদিকে একটা লাইন দিব, এ পাশে একটা লাইন দিব। এটাকে আমরা পরিপূর্ণ করব, এভাবে আমরা পরিপূর্ণ করব। করার পর একটা জিনিস লিখে আমরা এখানে চাইলে স্ত্রী পুরুষ লিখতে পারি। আমি আরেকটা জিনিস শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে যদি কখনো এরকম চিহ্ন দেখোস আর কখনো এরকম চিহ্ন দেখোস, তাহলে এটাকে বোঝা হচ্ছে পুরুষ, এটাকে বলে মহিলা। কেমনে মনে রাখবি বা এটা কেন বলে? কারণ এটা কিসের মতো? এটা হচ্ছে ধনুকের মতো, তীরের মতো, বা বামনের ওই যে কি যেন চলে বল্লমের মতো। তো এটা হচ্ছে কি শিকার করে, এটা দিয়ে কি করে? ওই যে তীর ধনুক। হ্যাঁ বলো, একটা কোশ্চেন কি? আচ্ছা, ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, আর জিনোটাইপ হচ্ছে জিনটা লিখার জন্য আমরা যেগুলো লিখি সেটাকে বলা হয় জিনোটাইপ। বাইর থেকে আমরা দেখতেছি বাবাটা সুস্থ, বাহির থেকে দেখতেছি এটা বাহক মা, কিন্তু আমি এটা জিনোটাইপটা জিনটা কীভাবে প্রকাশ করব? এটা প্রকাশ করব এভাবে। বুঝতে পারছস? আচ্ছা, জিনের গঠনকে জিনোটাইপ বলে। এটা দিয়ে কি বুঝালাম আমি? এটা দিয়ে বোঝা হচ্ছে তীর। তো তীর বা ধনুক এগুলো হচ্ছে শিকার কাজে ইউজ করতো। তো প্রাচীন যুগে শিকার করতো কারা? প্রাচীন যুগে শিকার করতো পুরুষ। এই জন্য এই যে বল্লমের মতো এটা পুরুষ বোঝায়, আর এই যে নিচে যেটা দেখতো সেটা হচ্ছে আয়না বোঝায়, সৌন্দর্যের প্রতীক বোঝায়। তো সৌন্দর্য বললে মহিলাদেরকে বোঝায়, এই জন্য এটাকে বলা হয় কি, এটা আয়নার মতো, এটা একটা আয়না। এই মহিলারা আয়না, সৌন্দর্য, এখান থেকে এটা আসছে। এটা হচ্ছে মহিলা বোঝায়। তো তোরা চাইলে পুরুষ সরাসরি লিখতে পারোস, নাইলে মহিলা লিখতে পারোস, বা বাবা লিখতে পারোস। এখন দেখ এখানে বাবার গ্যামেট কয়টা বলতো? বাবার গ্যামেট কয়টা? দুইটা হইতে পারে। তাহলে আমরা এক্স লিখলাম আর একটা ওয়াই লিখলাম, তাহলে দুইটাতে শেষ। আমরা এখানে হচ্ছে ক্লোজ করে দিব। এখন মহিলাতে আসি। মহিলাতে সেম। এখানে কয়টা? দুইটা। এই আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এটা লাল কালার দিয়ে দিয়েছি। ক্রস মানে আসলে এখানে সংকরায়ন, মানে মিলন হয়েছে, এটা বোঝায়। তাহলে এক্সি আর একটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা কি করব? এখন এটাকে ফিল আপ করবো। এদিক থেকে টান দিব, এদিক থেকে টান দিব, এদিক থেকে টান দিব। এটাকে বলা হয় পানেট স্কোয়ার অথবা চেকার বাক্স। এখন এখানে কি করবো? জাস্ট কিছু না, আমি এখান থেকে প্রথমে এই পাশ থেকে মহিলারটা নিলাম, এই পাশ থেকে এক্সটা নিলাম, এরপর থেকে এক্সটা নিলাম, এই পাশ থেকে ওয়াইটা নিলাম। বুঝতেছ তো? এদিক থেকে এক্সিটা নিব, এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব, এখান থেকে নিব। এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এটা কি? এটা তো আমি ভুল লিখছি। আরে পড়াইতে পড়াইতে ভুলে যাচ্ছি নিজেই। এটা তো এক্স ছিল একটা, এটা তো ভুল, আমাকে কেউ বলোস নি। এটা এক্স হবে, বুঝতে পারছো? এখানে কিন্তু ভুল করছি, এটা এক্সই আর এক্স হবে। তো এটা হবে হচ্ছে এক্স এক্স, এটা হবে এক্স ওয়াই। তাহলে আমি সবগুলো এখন লিখি এখানে। এটা কি? এটা সুস্থ বাহক না কি হচ্ছে তোমার সুস্থ বাহক? কেমনে হবে? একটা হবে বাহক, না হলে সুস্থ। এটা সুস্থ।
এটা কি? কোনটা ভাইয়া? এটা অবাহক। বাহক। এটা কি বাহক? এটা কি বাহক। বাহক। বাহক? এটা কি? এটা বাহক। এটা বাহক। কোনটা ভাইয়া? এই যে এটা, এটা বাহক। এটাতে এক্স একটা নষ্ট, আর এক্স আছে। ও না না। এটা সুস্থ। এটা বাহক না। সুস্থ, বাহক, অসুস্থ, তিনটাই হইতে পারে। বাহক কখন? যখন একটা নষ্ট আর একটা ঠিক আছে। সুস্থ কখন? যখন দুইটাই ঠিক আছে। অসুস্থ কখন? যখন একটা নষ্ট আদ নাই। এটা নষ্ট, এটা ভালো। তাহলে এটা কি? এটা অসুস্থ। এখন বলো এটা সুস্থ। 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 এটা ওটা অসুস্থ। এটা কি? সুস্থ। সুস্থ। তাহলে বল সুস্থ কয়টা? দুইটা। অসুস্থ কয়টা? একটা। বাহক কয়টা? একটা। একটা। এখন যদি আমি তোকে জিজ্ঞেস করি পার্সেন্টেজ, 4টা বাচ্চার মধ্যে যদি 2টা সুস্থ হয় তাহলে কত পার্সেন্ট সুস্থ? ঐকিক নিয়মকে বের করো। আমি করে দিব না, সবাইকে করতে দিব। আমি ওই 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 টিচারের মতো না যে তোমাকে সব আমি করাই দিব। দেখি তোমরা বের করো যে যদি 4টা সন্তানের মধ্যে 2টা সুস্থ হয়, মানে 4টা সন্তান হওয়ার পসিবিলিটি আছে, এর মধ্যে 2টা সুস্থ হওয়ার পসিবিলিটি আছে, তাহলে যদি শতকরা বলি তাহলে কয়টা সুস্থ হওয়ার পসিবিলিটি? 50%। বাকিরা 50% ভাইয়া। 50%, অর্থাৎ 4-এর মধ্যে 2টা সুস্থ, 1-এর মধ্যে 2 বা 4, 100-র মধ্যে 2 গুণ 100। সিম্পল আচ্ছা 50% হবে। সিম্পল, এটা সিম্পল, অনেকে সিম্পলটাই পারে না। এখন যারা পারো নাই তাদের জন্য আমি একটু দেখাই কয়টা বাচ্চা হওয়ার পসিবিলিটি। মূলত বাচ্চা হবে 4টা, তাহলে 4 জনের চারটা। মধ্যে তোমাকে কি জিজ্ঞেস করছি? সুস্থ জিজ্ঞেস করছি, তাহলে তুমি বের করো 4 মধ্যে সুস্থ 2, 1 জনের মধ্যে সুস্থ, 100 জনের মধ্যে সুস্থ। দুইটা। অনেকে আছে এটাও পারে না, শিখে নাও। যারা পারে না তারা শিখে নাও। তাহলে এটা কত পার্সেন্ট? 50%। আর অসুস্থ কত পার্সেন্ট হবে? এই যে এখানে তুমি জাস্ট চেঞ্জ করবে 25%। এখানে কত পার্সেন্ট? 25%। বাহক কত পার্সেন্ট? 40%। 25%। এখন দেখো হইল 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 আরেকটা সম্ভাবনা আছে। সেটা কি? আরেকটা সম্ভাবনা হচ্ছে অসুস্থ বাবা। এতক্ষণ পড়াইছি কি? সুস্থ বাবা। সুস্থ বাবা। সুস্থ মা না, সুস্থ বাবা বাহক মা। আরেকটা পসিবিলিটি আমি করে দিব, বাকি একটা তোমাদের বাড়ির কাজ দিব, কারণ 11টা 10 হয়েছে অলরেডি। অসুস্থ বাবা। অসুস্থ বাবা গুণ বাহক মা। বোঝা গেল? জি। আচ্ছা এখন বলো, এটার জিনোটাইপ তো লিখলাম, এটার জিনোটাইপ লিখলাম, আমি জি লিখলাম, এটার ফিনোটাইপ লিখলাম, ফিনোটাইপ লিখলাম, জিনোটাইপ কি হবে বলো? এটার জিনোটাইপ কি হবে? অসুস্থ বাবা বলছি, তাহলে এটার এক্স ওয়াই তো থাকে, যেহেতু অসুস্থ তাহলে এটা এক্স সি হবে। বাহক মা 2টা এক্স ক্রোমোজোম, এর মধ্যে একটা নষ্ট, তাহলে বাকিগুলো, হ্যাঁ তাহলে বাকিগুলো কীরকম হবে? বাকিটা হবে কীরকম? এটা কপি করে আনি। আমি এটা কপি করে জাস্ট দেখাই দিব যেখানে এর মধ্যে, এই যে আমি এগুলোর মধ্যে এডিট করতেছি। এটা কি পুরুষের মধ্যে এই যে একটা এক্সি আর একটা ওয়াই, তাহলে ওয়াইটা ঠিক আছে, এটা হচ্ছে এক্সি। তারপর এদিকে কিন্তু এই জিনিসটা ঠিক আছে, এটা এখনও ঠিক আছে, এক্সি এক্স। তাহলে এটা হবে কি? এখানে ভুল হবে কোন জায়গায়? এখানে হবে, যদি এটা হিসাব করি, এই যে এক্সি অর্থাৎ এক্সি এক্সি, তাহলে এটা হবে কি? এক্সি এক্সি। এটার ক্ষেত্রে এক্সি ওয়াই ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে এক্সি এক্স, এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে এক্স ওয়াই ঠিক আছে। তাহলে আমরা এখানে এডিট হবে না, এটা কি হয়ে যাবে এখন? এটা কি? অসুস্থ হবে। অসুস্থ। আচ্ছা ভাইয়া, হুম এই যে এক্স এর মধ্যে যে এক্স এক্স, এটা
এটা উল্টো হবে না? কোন এটা তো অসুস্থ হবে। কোনটা? বাহক হবে, বাহক। হ্যাঁ, এটা তো লিখতেছি, এটা তো আমি ঠিক করতেছি, আস্তে আস্তে ঠিক করতেছি। বাহক। আচ্ছা, এখন তোমরা তোমরা ইন জেনারেল সবগুলোর জন্য আরেকটা আমি বাড়ির কাজ দিচ্ছি। প্রথমত আরেকটা বাড়ির কাজ লিখো, তারপরে তোমরা কতগুলো কোয়েশ্চেনের আনসার লিখবা, কোয়েশ্চেনের আনসার আমাকে বের করে দিবা সবগুলোর জন্য। কোনগুলোর জন্য? 3টা বাড়ির কাজ থাকবে। প্রথমত একটা বাড়ির কাজ তোমাদের পুরোটা করতে দিব, সেটা হচ্ছে অসুস্থ বাবা গুণ অসুস্থ মা, এটা তোমরা করবা। এরপর সবগুলোর জন্য কয়টা কোশ্চেন লিখতেছি, ওই কোশ্চেনগুলো আনসার দিতে হবে। এগুলো বাড়ির কাজ। দ্বিতীয় নম্বরটা কি বললেন বুঝলাম না। আমি বলতেছি, প্রথমটা ছিল অসুস্থ বাবা গুণ অসুস্থ মা। মাঝখান থেকে আসলে হচ্ছে তো বুঝবি। প্রথমটা সুস্থ বাবা সুস্থ মা, এটা কিচ্ছু হবে না, এটা সবগুলো সুস্থ থাকবে। তার দ্বিতীয় হচ্ছে সুস্থ বাবা বাহক মা, ঠিক আছে। তৃতীয় ক্ষেত্রে হচ্ছে কি অসুস্থ বাবা বাহক মা। আর থার্ড যেটা বা ফোর্থ যেটা, সেটা হচ্ছে অসুস্থ বাবা অসুস্থ মা। অসুস্থ মা। এখন সবার ক্ষেত্রে কিছু কোশ্চেন করতে হবে, সবার ক্ষেত্রে কিছু কোশ্চেন। প্রথমত 1 নাম্বার কোশ্চেন, সুস্থ সন্তান, সবার ক্ষেত্রে বের করতে হবে, একদম সবার ক্ষেত্রে। সুস্থ সন্তানের সম্ভাবনা 1 নাম্বার কোশ্চেন। বাহক সন্তানের সম্ভাবনা 3 নাম্বার। অসুস্থ সন্তানের সম্ভাবনা 4 নাম্বার। সুস্থ পুত্র সন্তানের সম্ভাবনা 5 নাম্বার। সুস্থ কন্যা সন্তানের সম্ভাবনা 6 নাম্বার। বাহক পুত্র সন্তানের সম্ভাবনা 7 নাম্বার। বাহক কন্যা সন্তানের সম্ভাবনা 8 নাম্বার। অসুস্থ পুত্র সন্তানের সম্ভাবনা 9 নাম্বার। অসুস্থ কন্যা সন্তানের সম্ভাবনা। আর বাদ গেছে একটা থেকে 6টা করে হবে, তিনটা করেই তো হলো। সুস্থ পুত্র সুস্থ কন্যা, সুস্থ বাহক পুত্র বাহক কন্যা, অসুস্থ পুত্র। আচ্ছা, টোটাল 9টা কোশ্চেন, সবগুলোকে তো আনসার করতে হবে। আমি একটা আনসার বলে দিব, মানে মুখে বলে দিব, তোমরা আমার সাথে আনসার করবে, কিন্তু এটা বাড়ির কাজ সবাইকে লিখে দিতে হবে। সেটা কেমন? প্রথমত আমরা কোশ্চেনটা আসি, হ্যাঁ এসডাব্লিউ। দেখো এটার ক্ষেত্রে আসি, এখানে যদি আমরা দেখি যে এটা অর্ধেক করছে, আমরা প্রথম 3টা কোশ্চেনের আনসার করছি। এখন 4 নাম্বার কোশ্চেন বলছে সুস্থ, এখন কল দিচ্ছে, সুস্থ পুত্র বলছে, কি বলছে? সুস্থ পুত্রের সম্ভাবনা কত? এখন তোমরা দেখো এই 4জন সন্তানের মধ্যে পুত্র কে কে? এ পুত্র, এ পুত্র, 2টা পুত্র না? এখন বলো তাহলে পুত্র সন্তান কয়টা? 2টা। 2টার মধ্যে একটা কি অসুস্থ আর একটা সুস্থ। তাহলে তোমরা বলো পুত্র সন্তানের মধ্যে সুস্থের সম্ভাবনা কত? 25%। এ মাইক দিব এখন। পুত্র সন্তান তো 2টা, এইটাই ভুল করবি, আমি জানি। এটা ক্লিয়ার করে না, আমি কিভাবে আনসারটা করতেছি ক্লিয়ার করো। প্রথমে লিখবা এভাবে, বারবার বলতেছি, যদি তোমাকে কোনো কন্যা পুত্র না লিখে তাহলে প্রথমে লিখবা এভাবে মোট সন্তান, এভাবে করবা। যখন কন্যা পুত্র বলে দিবে তুমি দয়া করে আগে কন্যা, ধর আমি এখন পুত্র জিজ্ঞেস করলাম, পুত্রের মোট সংখ্যা হাতে লিখে এখন করবে। এখন তোমাদের একদম রাফ করার বয়স হয়নি। মোট পুত্রের সংখ্যা 2টি, এর মধ্যে সুস্থ 1টি, অসুস্থ 1টি। এখন পার্সেন্টেজ বলো, 2 জনের মধ্যে 1জন সুস্থ, মানে এটা কত পার্সেন্ট? 50%।
50%। এটা কত পার্সেন্ট? কেউ কেউ আবার বলিও না যে ভাইয়া মোট সন্তান 4টা, ওইটার বেসিস আমি এটা আনসার দিব, হবে না। পুত্রের উপরে বেসিস করে আনসার দিতে হবে। 50% হলো অসুস্থ, দেখো অসুস্থ একটা না, পুত্র কয়টা? দুইটা। দুইটার মধ্যে একটা কি সুস্থ, অর্থাৎ কত পার্সেন্ট সুস্থ? হাফ সুস্থ না? 50%। আর অসুস্থ কতজন? 50। 50%। এখন যদি বলি যে সুস্থ কন্যা কত পার্সেন্ট, সুস্থ না অসুস্থ কন্যা কত? দেখি সবাই আনসার দাও আমাকে, আমি দেখাচ্ছি এটা। সুস্থ হচ্ছে 50%, অসুস্থ হচ্ছে 50%। আচ্ছা, তাহলে পারছো, সেম হচ্ছে। আনসার সেম। এখন এটার ক্ষেত্রে আনসার দাও, যে সুস্থ কন্যা কত পার্সেন্ট? এখানেও তো 50 না না আগে খাতায় লিখো। ভাই এখানে সুস্থ কন্যা আছে। সুস্থ আছে, এখানে শুধু 50% হবে সুস্থ কন্যা। সুস্থ কন্যা 50%। আচ্ছা, একটা মাইক দিব এখানে। কোন জায়গা থেকে তুই কন্যা সুস্থ দেখছস? এখন তো সকলেই অসুস্থ। তাহলে সুস্থ কন্যা কত পার্সেন্ট? 0%। 0%। তোদের স্ক্রিন দেখা যাচ্ছে?